ভারতের রাজধানী নয়াদিল্লিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যু হয়েছে, এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সকালে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। ভারতের নয়াদিল্লির একটি হোটেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিশ্চিত করেছে নয়াদিল্লির বাংলাদেশ হাই কমিশন। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয়। ভিডিওতেও আসছে না, তখন তো সন্দেহ জাগে যে আসলে কি বেঁচে আছে নাকি মারা গেছে। কিসের হাসিনা কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা দেখা গেছে। শেখ হাসিনা কি আদৌ বেঁচে আছেন নাকি মারা গেছেন? শেখ হাসিনা আর বেঁচে নেই। দর্শক আসসালামু আলাইকুম। বাংলাদেশে বা পৃথিবীতে যদি এআই জিনিসটা তৈরি না হতো তাহলে হয়তো বা এতদিন আপনারা শুনতে পারতেন বা শিওর সংবাদটা জানতে পারতেন শেখ হাসিনার বর্তমান পরিস্থিতি কি, বা তিনি আদৌ কি জীবিত আছে নাকি মারা গেছে। দর্শক, সন্দেহ তো সেদিন থেকে শুরু হয়েছে যেদিন নাকি আন্তর্জাতিক মিডিয়াতে তিনি সাক্ষাৎকার দিতে চেয়ে তিনি সামনে আসেননি। দর্শক, সেখান থেকেই বাংলাদেশে যারা সাইবার ইন্টেলিজেন্ট আছে তারা গবেষণা শুরু করে এবং তার অডিওগুলো চেক করা শুরু করে বিভিন্ন কম্পিউটারের মাধ্যমে, এবং সেখান থেকে জানতে পারে এটা সম্পূর্ণ এআই নির্ভর একটি ভয়েস। দর্শক, এবার ধরা খেয়েছে আসল জিনিস, যেটা হলো শেখ হাসিনা ভারতে শেষ হয়ে গিয়েছে বা তিনি ইন্তেকাল করেছেন। দর্শক, এ বিষয় নিয়ে আমরা বাংলাদেশের বড় বড় কয়েকটার মিডিয়ার সংবাদ দেখব যে তারা কি বলেছে, তারপর কথা বলবো এবং তারপর আসল সংবাদটি তুলে ধরবো। আশা করি সঙ্গেই থাকবেন, একটু সময় নিয়ে আজকের ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি। দর্শক, চলুন বিস্তারিত দেখব, আশা করি সঙ্গেই থাকবেন, একটা লাইক দিতেও ভুলবেন না। শেখ হাসিনা জীবিত আছেন নাকি মারা গেছেন তা নিয়ে বড় সন্দেহ এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদের। ভিডিওতেও আসছে না, তখন তো সন্দেহ জাগে যে আসলে কি বেঁচে আছে নাকি মারা গেছে। শুক্রবার কক্সবাজারে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদও বললেন, কিসের হাসিনা, তার চেহারা কি দেখা গেছে? কিসের হাসিনা কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা দেখা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বড় প্রশ্ন, শেখ হাসিনা কি আদৌ বেঁচে আছেন নাকি মারা গেছেন? তো হঠাৎ শেখ হাসিনার বাঁচা কিংবা মরে যাওয়া নিয়ে এমন সন্দেহ উঠছে কেন? কি ঘটছে আসলে সীমান্তের ওপারে, জানবো আজকের এক্সপ্লেইনারে। ছিল দলীয় নেতাকর্মীদের মধ্যেও, কিন্তু শেখ হাসিনাকে কথা বলতে শোনা গেল পর্দার ওপাশ থেকেই নতুন কোনো কথা বললেন না। এতদিন ধরে যেসব বলে আসছিলেন শোনা গেল মূলত সেসবই। এ নিয়ে শোরগোল পড়ে গেল সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেকে বললেন এআই দিয়ে হাসিনার স্বর নকল করা হয়েছে, কারণ শেখ হাসিনা বেঁচে নেই। বেঁচে থাকলে মুখ দেখাতে সমস্যা কোথায়? আমরা প্রথমে যদিও শুনেছিলাম যে তিনি ব্যক্তিগতভাবে আসবেন, পরে শুনলাম অনলাইনে আসবেন, তারপর আমরা দেখলাম যে চেহারাও দেখানো হলো না। সন্দেহটা প্রথম প্রকাশ্যে তোলেন আসিফ মাহমুদ নিজেই। তার ভাষায়, আমরা শুনেছিলাম তিনি অনলাইনে আসবেন, পরে শুধু একটি ভয়েস শোনা গেল, ভিডিওতে দেখা যায়নি। একই দিনে কক্সবাজারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদও প্রায় একই সুরে কথা বললেন। তিনি বললেন, কিসের হাসিনা, চেহারা কি দেখা গেছে? আর এই সন্দেহ এখন আর রাজনীতিবিদদের মধ্যেই সীমাবদ্ধ নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট রীতিমতো ঝড় তুলেছে, যেখানে একজন নির্দিষ্ট করেই দাবি করেছেন শেখ হাসিনা গত বছরের 19 ডিসেম্বর মৃত্যুবরণ করেছেন। পোস্টে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে বলা হয়েছে, দাবি সত্য হলে যথাযথ মর্যাদায় সৎকারের ব্যবস্থা করা হোক, মিথ্যা হলে সাংবাদিক ও কর্মকর্তাদের সামনে হাসিনার জীবিত থাকার প্রমাণসহ ভিডিও প্রকাশ করা হোক। এই দাবির সপক্ষে এখনো স্বতন্ত্র কোনো সূত্র বা নথি সামনে আসেনি। In the heart of the city rises a destination built for greatness. International Convention City, Bosundhara. Life takes a new course. এটি নিছকই একটি ভাইরাল দাবি হিসেবেই ছড়াচ্ছে। তবু নির্দিষ্ট তারিখ সহ এমন দাবি যেভাবে ছড়িয়ে পড়ছে, তাতে প্রশ্নটা এখন প্রান্তিক আলোচনা ছাড়িয়ে মূলধারার আলোচনায় জায়গা করে নিয়েছে। তবে যে অনুষ্ঠানকে ঘিরে এত জল্পনা, সেখানে হাসিনা নিছক রেকর্ড করা বক্তব্য শোনাননি, সরাসরি সংযুক্ত থেকে দর্শক শ্রোতাদের কিছু প্রশ্নেরও জবাব দিয়েছেন। কণ্ঠের ধরন, প্রশ্নের প্রেক্ষিতে রিয়েল টাইম প্রতিক্রিয়া, এসব মিলিয়ে অনেকে মনে করছেন পুরো ঘটনাকে মৃত্যু বা ডিপফেক বলে চালানোটা এক ধরনের অতি উৎসাহী অনুমান। ফলে হাসিনা মারা গেছেন গোছের দাবিকে অনেকে নিছক অতিকথন বা চমক হিসেবেই দেখছেন। তবে এর মধ্যেও কিন্তু আছে। এই বিতর্ক যতটা আবেগ ও অনুমান নির্ভর, ততটাই এর পেছনে আছে একটা ঠান্ডা মাথার আইনি ও কূটনৈতিক বাস্তবতা। জুলাই গণঅভ্যুত্থানে সংগঠিত হত্যাকাণ্ডের দায়ে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেয়
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ের পরপরই বাংলাদেশ সরকার প্রত্যর্পণ চুক্তির আওতায় আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে তাকে ফেরত চেয়ে চিঠি পাঠায়। ভারত সরকার আজও এ বিষয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি, শুধু নিশ্চিত করেছে হাসিনা ভারতেই অবস্থান করছেন। প্রত্যর্পণ চুক্তিতে রাজনৈতিক প্রকৃতির অপরাধের ক্ষেত্রে ব্যতিক্রমের সুযোগ থাকায় দিল্লি চাইলে এই মামলাগুলোকে রাজনৈতিক তকমা দিয়ে প্রত্যর্পণ দীর্ঘদিন ঝুলিয়ে রাখতে পারে। আইনি প্রক্রিয়াটা তাই কাগজে কলমে সচল থাকলেও চূড়ান্ত সিদ্ধান্তটা কার্যত ভারতের রাজনৈতিক ইচ্ছার হাতেই বন্দী। তো শেখ হাসিনা যদি জীবিতই থাকেন তাহলে সামনে কেন আসছেন না? এই বাস্তবতা মাথায় রাখলে হাসিনার প্রকাশ্যে না আসাটা নিছক ব্যক্তিগত সিদ্ধান্ত হিসেবেও দেখাটাও সরলীকরণ হয়ে যায়। বিশ্লেষকদের একাংশের ধারণা, হাসিনা ভারতের জন্য একই সঙ্গে কৌশলগত সম্পদ এবং একটা রাজনৈতিক দায়। তাকে পুরোপুরি সামনে আনলে ঢাকার সঙ্গে সম্পর্কের টান পড়ে, আবার সম্পূর্ণ নিশ্চুপ রাখলে আশ্রয়দাতা হিসেবে নিজেদের অবস্থানের যৌক্তিকতাও প্রশ্নবিদ্ধ হয়। তাই দিল্লি একটা নিয়ন্ত্রিত মধ্যপথ বেছে নিয়েছে বলেই মনে হয়। না পুরোপুরি নীরবতা, না পূর্ণাঙ্গ প্রকাশ্য মঞ্চ। ঢাকা যখন বেইজিংয়ের দিকে বেশি ঝুঁকছে বা ভারতের স্বার্থবিরোধী কোনো সিদ্ধান্ত নিচ্ছে, ঠিক তখনই হাসিনার কণ্ঠ কিছুটা বেশি সক্রিয় হয়ে ওঠে। এই প্যাটার্নও অনেক পর্যবেক্ষকের নজর এড়ায়নি। হাসিনার কণ্ঠস্বর তাই এখন অনেকটাই ব্যক্তিগত রাজনীতির চেয়ে কূটনৈতিক চাপ প্রয়োগের একটা কার্যকর মাধ্যমে রূপ নিয়েছে। তবে এসব হিসাব নিকাশের বাইরে হাসিনার নিজস্ব রাজনৈতিক সম্ভাবনাটাও যাচাই করা দরকার। 1947 সালে জন্ম নেওয়া হাসিনার বয়স এখন প্রায় 78 ছুঁই। মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়ে দেশে ফিরে ডেথ রেফারেন্স ও আপিলের দীর্ঘ প্রক্রিয়া পেরিয়ে সক্রিয় রাজনীতিতে নেতৃত্ব দেওয়ার সম্ভাবনা প্রায় শূন্যের কোঠায় বলেই মত বিশ্লেষকদের। আইন বিশেষজ্ঞদের একাংশ বলছেন, ফিরে এসে আদালতে রায় চ্যালেঞ্জ করার আইনি পথও খোলা আছে, কিন্তু রাজনৈতিক বাস্তবতা ভিন্ন কথা বলে। ফাঁসির দণ্ড মাথায় নিয়ে স্বেচ্ছায় দেশে ফেরাটা কোনো অভিজ্ঞ রাজনীতিকের জন্য যুক্তিসঙ্গত পথ নয়, কার্যত আত্মসমর্পণেরই নামান্তর। এই দীর্ঘায়িত অনিশ্চয়তার সবচেয়ে বড় প্রভাব পড়েছে আওয়ামী লীগের সাংগঠনিক কাঠামোয়। বহু দশক ধরে একক ব্যক্তি ও পরিবার কেন্দ্রিক নেতৃত্বে চলা একটি দল, যার বিকল্প নেতৃত্ব কাঠামো তৈরির কোনো প্রস্তুতি কার্যত ছিল না। তার শীর্ষ নেতার অস্তিত্ব নিয়ে যখন জনসমক্ষে প্রশ্ন ওঠে, তখন সাংগঠনিক বিভ্রান্তি আরও গভীর হয়। দীর্ঘমেয়াদে অবশ্য এই শূন্যতা থেকে সুবিধা নিতে পারেন এমন কেউ, যিনি হাসিনা পরিবারের বলয়ের বাইরে থেকে দলকে নতুন করে 2024-এর জুলাই বিপ্লবের পর কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের অনেক নেতা ভারতে পালিয়ে যান। গত 2 বছরে তাদের অনেকে কলকাতা ও আশপাশের এলাকায় অবস্থান করেছেন। কেউ কেউ পরে ইউরোপ, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশেও চলে গেছেন। তবে দলটির প্রধান মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনা দেশ ছাড়ার পরও দীর্ঘ সময়ে বাংলাদেশে আত্মগোপনে ছিলেন নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন। প্রথম দিকে দলের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ সীমিত থাকলেও বর্তমানে দিল্লিতে হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে শুরু করেছেন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা। তবে ভারতে থাকা আওয়ামী লীগের বড় একটি অংশ এখনো নিজেদের পরিচয় ও অবস্থান গোপন রেখে দিন কাটাচ্ছেন। শুধু আওয়ামী লীগের নেতাকর্মীরাই নন, হাসিনার সহযোগী পুলিশের বিভিন্ন পর্যায়ের বেশ কিছু কর্মকর্তাও কলকাতা ও আশপাশের এলাকায় অবস্থান করছেন বলে জানা গেছে। শনিবার বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমবঙ্গে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক সংসদ সদস্য এবং সহযোগী সংগঠনের শীর্ষ নেতা সহ অন্তত 70 জন অবস্থান করছেন। এর বাইরে পুলিশের বিভিন্ন পর্যায়ের প্রায় 40 কর্মকর্তাও সেখানে রয়েছেন। মধ্যম ও স্থানীয় পর্যায়ের আরও বহু নেতাকর্মী কলকাতা ও আশপাশের এলাকায় অবস্থান করছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে এই সংখ্যা সবসময় একই ছিল না। প্রতিবেদনটিতে আওয়ামী লীগের কয়েকটি সূত্রের বরাতে জানানো হয়েছে, একসময় সাবেক সংসদ সদস্য, সহযোগী সংগঠনের নেতা, পুলিশ ও সেনা কর্মকর্তা সহ প্রায় 200 জন কলকাতা ও আশপাশের এলাকায় অবস্থান করতেন। ভারতে থেকেও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতারা রাজনৈতিক যোগাযোগ চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন কয়েকজন নেতা। ফেসবুক, মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে বাংলাদেশে থাকা নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছেন তারা। দলীয় কর্মীদের সঙ্গে যোগাযোগের পাশাপাশি বিভিন্ন কমিটি পুনর্গঠন, মামলায় সহায়তা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণার কাজও করছেন বলে দাবি তাদের। কলকাতা ও আশপাশের এলাকায় থাকা নেতারা নিজেদের মধ্যেও নিয়মিত যোগাযোগ এবং
বৈঠক করেছেন বলে জানা গেছে। একসময় কলকাতার কাছে একটি বাণিজ্যিক অফিস ভাড়া নিয়ে সেখানে কয়েকজন নেতা নিয়মিত বৈঠক করতেন। সেটিকে দলীয় কার্যালয় হিসেবেও ব্যবহার করা হতো বলে আওয়ামী লীগের কয়েকটি সূত্র জানিয়েছে। তবে পরে ওই অফিসটি আর ব্যবহার করা হচ্ছে না। প্রতিবেদনে ভারতে থাকা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েকজন নেতাকর্মীর সঙ্গে কথা বলে তাদের গত 2 বছরের আত্মগোপন জীবনের নানা অভিজ্ঞতাও তুলে ধরেছে বিবিসি বাংলা। প্রতিবেদন অনুযায়ী কলকাতা ও আশপাশের এলাকায় থাকা আওয়ামী লীগের বেশিরভাগ নেতাকর্মী ভাড়া বাসায় থাকছেন। নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের বরাতে বিবিসি জানিয়েছে 5 আগস্টের পর দীর্ঘ সময় তিনি বাংলাদেশে আত্মগোপনে ছিলেন। নিরাপত্তার কারণে বারবার অবস্থান পরিবর্তন করতে হয়েছে তাকে। এর মধ্যেও সংগঠনের কার্যক্রম চালানোর চেষ্টা করেছেন বলে দাবি করেন তিনি। পরে পরিস্থিতির অবনতি হলে বর্ডার দিয়ে পালিয়ে গেছেন। আওয়ামী লীগ পন্থী হিসেবে পরিচিত অভিনেত্রী রোকেয়া প্রাচীও দীর্ঘ সময় বাংলাদেশে আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছেন। তার দাবি 5 আগস্টের পর প্রায় 1.5 বছর তিনি দেশেই ছিলেন। নিজের অবস্থান গোপন রাখতে এ সময় অন্তত 12টি সিম পরিবর্তন করেন তিনি। রোকেয়া প্রাচী জানান 5 আগস্টের পর কয়েকদিন বাসার ভেতরেই ছিলেন। পরে ভোরে গোপনে বাসা থেকে বের হন। পরিচয় গোপন রাখতে বোরকা পরে বের হতে হয়েছিল বলেও জানান তিনি। বিভিন্ন সময় যেসব বাসায় অবস্থান করেছেন সেসব বাসার মানুষের ফোন ব্যবহার করে ফেসবুক ও মেসেঞ্জারের মাধ্যমে পরিচিতদের সঙ্গে যোগাযোগ রাখতেন তিনি। এদিকে ভারতে থাকা আওয়ামী লীগের কয়েকজন নেতা এখন দেশে ফেরার প্রস্তুতির কথাও জানিয়েছেন। সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী জানিয়েছেন ব্যক্তিগতভাবে তিনি দলীয় কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত ছিলেন, বিশেষ করে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ও সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ এবং সেখানে প্রতিবেদন পাঠানোর মতো কাজ করেছেন বলে জানান তিনি। এর মধ্যে শেখ হাসিনাও দেশে ফেরার ইচ্ছার কথা জানিয়েছেন। সম্প্রতি তিনি ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন বলে জানা গেছে। তবে কবে এবং কিভাবে তিনি দেশে ফিরবেন সে বিষয়ে বিস্তারিত কিছু তো দর্শক, দেখছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য, দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, আপনি আমাদের সাথে এতক্ষণ ছিলেন। দর্শক, এখন এই বিষয়ে আপনাদের মতামত কী হবে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। দর্শক, দেখছিলেন খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। এখন একটু সামাজিক কাজে লেগে পড়ুন, ভিডিওটি শেয়ার করে দিন, ব্যাপক পরিমাণ শেয়ার করবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, কারণ প্রতিনিয়ত আমরা খুবই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো খুঁজে খুঁজে আপনাদের সামনে হাজির করব। ধন্যবাদ দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।